আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026-এর অর্থনীতি কমপ্লিট কোর্সে। এবং আমি যে ধারাবাহিক কোর্সটা দিচ্ছি তোমরা জানো যে এর আগে 2টা ক্লাস হয়েছে এবং আজকে তার ধারাবাহিক 3য় ক্লাস। এবং আজকের ক্লাসের যে আয়োজন অর্থাৎ যে বিষয়ে পড়ানো হবে তা হচ্ছে অধ্যায় 4 এবং উৎপাদন ও সংগঠন। তোমরা যারা এসএসসি 2026 সংশোধন করতে যাচ্ছ তোমরা জানো যে তোমাদের পরীক্ষা এপ্রিলের শেষে অথবা মের শুরুতে অনুষ্ঠিত হয়ে যাবে এবং তোমাদের জন্য আসলে আমি সম্পূর্ণ কোর্স বা পুরো বই যেটা আছে প্রত্যেকটা বিষয়ের পড়িয়ে লাইন বাই লাইন গুরুত্বপূর্ণ লাইন সহ পড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয় এবং আমার চ্যানেলে তুমি এসএসসি 2026 রিলেটেড অনেক ভিডিও পেয়ে যাবা, যেগুলো একটু খুঁজে দেখতে পারলেই তোমাদের জন্য হয়ে যাচ্ছে। তো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও। চলো বেশি কথা না বাড়িয়ে আজকে যে ক্লাস বা আজকে যে ক্লাসের টপিক এটা দিয়ে আলোচনা শুরু করা যাক। এবং এই যে পিডিএফটা তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটা ভিডিওতে একটা করে পাসওয়ার্ড দিয়ে দেওয়া হচ্ছে, আসলে পাসওয়ার্ড দিয়েও দেওয়া হচ্ছে, আবার অনেক ভিডিওতে আমরা একদম হয়তো বা লিঙ্কও দিয়ে দিতে পারি। এটা সম্পূর্ণ তোমরা একটু কমেন্ট বক্স চেক করে নিও, পাসওয়ার্ডটা কমেন্ট বক্স অথবা ভিডিও যে কোনো সময় দিয়ে দেওয়া হয়েছে। তো চলো শুরু করা যাক। তো আজকে যে মূল টপিক সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় কি আছে? চতুর্থ অধ্যায় হচ্ছে আমাদের উৎপাদন ও সংগঠন। আচ্ছা, উৎপাদন ও সংগঠন যদি আমরা একটু ধারাবাহিকভাবে পড়তে যাই তখন আমাদের বিভিন্ন কনসেপ্ট আসে, বিভিন্ন বুঝতে আসে, বিভিন্ন কথাবার্তা আসে। তো আসলে আমরা ধারাবাহিকভাবে সব কিছুই দেখবো এবং এই যে পিডিএফটা আছে অর্থাৎ ধারাবাহিক 4টা ক্লাস এটা আশা করা যাচ্ছে আজ এবং কালকের ভিতরে আপলোড করে দিব। তো সর্বত একটি উৎপাদিত দ্রব্য, সর্বত একটি লাস্ট উৎপাদিত দ্রব্য শরবত উৎপাদন করতে কী কী লাগে? পানি, চিনি, লেবু ইত্যাদি প্রয়োজন হয়। অর্থাৎ আমাদের যদি শরবতটা ধরা হয়, শরবত হচ্ছে একটা চূড়ান্ত এই একটা শরবতের পাত্র আঁকা খুবই বাজে হচ্ছে। এখন এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হচ্ছে বা উপাদানগুলো দেওয়া হচ্ছে এইগুলো হচ্ছে সকল কিছু শরবত তৈরি করার উপকরণ। তাহলে উপকরণ ব্যবহার করে দ্রব্য উৎপাদন বা এবং তা ভোগের মাধ্যমে যে উপযোগের তৃপ্তি বা উপযোগ বা তৃপ্তি সৃষ্টি করা যায়, এটা হচ্ছে আসলে আমাদের একটা উৎপাদিত দ্রব্যের মূল লক্ষ্য। আসলে কোনো জিনিস তৈরি করা হয় তার পিছনে উপযোগ আছে। এই যে শরবতটা কেন খাওয়া হচ্ছে? হয়তো বা কারো কোনো চাহিদা আছে, কেউ হয়তো বা গরমে আসছে, কেউ হয়তো বা আপ্যায়নের জন্য ব্যবহৃত করছে, কারো না কোনো একটা উদ্দেশ্য তো আছে। এই উদ্দেশ্যই আসলে কি উপযোগ সৃষ্টি হচ্ছে এবং উপযোগ সৃষ্টির মাধ্যমে আসলে তৃপ্তি সম্পন্ন হচ্ছে। উৎপাদন কাজটি করে থাকে একটা সংগঠন। এখন এটা যা করে থাকবে সে হচ্ছে সংগঠন। আমরা লাইনগুলো একটু গুরুত্বপূর্ণ যার কারণে আমরা দাগিয়ে দিচ্ছি যে উৎপাদন কাজটি করে থাকে সংগঠন। উৎপাদন করতে উপকরণ যেমন পানি, চিনি, লেবু লাগে। কীভাবে উৎপাদন করা হবে তার পরিকল্পনা করতে এবং উৎপাদন করার সময় বিভিন্ন জন বিভিন্ন কাজ করেন, যোগ্যতা অনুযায়ী এই কাজগুলো বন্টন করতে হয় এবং উৎপাদিত পণ্য বিক্রির জন্য বাজারে নিতে হয়। এই সকল কাজই সংগঠন করে, অর্থাৎ একটা দ্রব্যের একদম শুরু থেকে শেষ অবধি যত প্রসেস আছে সব করে থাকে হচ্ছে সংগঠন। এবং যে ব্যক্তি অর্থাৎ যে এই সংগঠনের মূল দায়িত্ব পালন করে তাকে বলা হচ্ছে উদ্যোক্তা। তাহলে তোমাদের উদ্যোক্তার সংজ্ঞা তোমরা পেয়ে গেলে যে যে ব্যক্তি সংগঠনের মূল দায়িত্ব পালন করেন তাকে বলা হয়ে থাকে উদ্যোক্তা। সংগঠন বা উদ্যোক্তা দক্ষ না হলে উৎপাদন বৃদ্ধি সম্ভব না। হ্যাঁ, আসলে এখানে একটা বলা হয়ে থাকে যে ধরো 5টা লোক এসেছে বা তোমাদের বাজারে 5টা ধরো যে হয়তো একটা সোয়েটার বিক্রি করে, যে শীতকালে সোয়েটার বিক্রি করে, বাজারে তার 200 সোয়েটারের চাহিদা আছে, সে যদি এখন 500 সোয়েটার বানায় তার বাকি 300 তো এসে যাচ্ছে। আবার সে যখন 200 সোয়েটারের চাহিদা আছে সে যদি 100 সোয়েটার বানায় এটা কিন্তু তার বাজার ক্যাপ করতে পারতেছে না। তাহলে অবশ্যই একজন যেই দক্ষতা এবং আর পাশাপাশি এখন উদ্যোক্তা দক্ষ হলো কিন্তু তার যে সংগঠন সে অতটা অ্যামাউন্টে প্রডিউস করতে পারতেছে না। আবার তার যে সংগঠনটা এতটাই বানিয়ে ফেলছে যে বাজারে চাহিদা কম কিন্তু তার সংগঠন অনেকটা বেশি প্রডিউস করতেছে। তো এই দুইটা জিনিসের সমন্বয় করলেই আসলে আমাদের যে উৎপাদন এটা বৃদ্ধি করা যায় এবং উৎপাদন বৃদ্ধি করলে আসলে আমাদের মুনাফা যে অর্থনীতির ভাষায় এটাও বেশি পাওয়া যায়। উৎপাদন ও উৎপাদক, প্রোডাকশন অ্যান্ড প্রডিউসার। উৎপাদন বলতে মূলত উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে। আচ্ছা, উৎপাদন বলতে কি বোঝাচ্ছে সেটা গেলে উৎপাদন বলতে মূলত বোঝাচ্ছে হচ্ছে আমাদের উপযোগ সৃষ্টি করা। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন চলেছে সেটা হচ্ছে উৎপাদিত দ্রব্যের বিনিময় থাকতে হবে। অর্থাৎ কি, যেই দ্রব্যটা আমরা বিনিময় করব বা যেটা এটা অবশ্যই একটা বিনিময় মূল্য থাকতে হবে যে কী দামে এটাকে করব। কারণ কোনো জিনিসই যদি আমরা এখন বিনা বিনিময় মূল্যতে দিয়ে দিই তাহলে তো হচ্ছে না। আবার উপযোগ সৃষ্টি না হলে উৎপাদন বোঝায় না, অর্থাৎ কোন জিনিসের উপযোগ নেই কিন্তু আমি সৃষ্টি করছি এটা কোনোদিনই আমাদের অর্থনীতির ভাষায় উৎপাদন হবে না। উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। তাহলে তোমাদের উৎপাদনের সংজ্ঞা পেয়ে গেলে যে উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্যকে সৃষ্টি করাকে। ধরো একটা কাঠ একটা গাছ আছে, গাছ কেটে আমরা একটা রূপান্তর করলাম কাঠ একটা টেবিল। এই যে এক একটা করে আমরা এক একটা বাড়াচ্ছি এটাই আসলে উপকরণ বা প্রাথমিক দ্রব্য। এবং এই যে চূড়ান্ত দ্রব্যটা টেবিল এটা হচ্ছে আমাদের উৎপাদিত দ্রব্য। একদম সহজভাবে বুঝিয়ে দিলাম যে উৎপাদন এবং উৎপাদিত দ্রব্যের পার্থক্য কী। যেমন
আটা, লবণ, পানি, বেলুন ইত্যাদি ব্যবহার করে কি রুটি বানানো। এই বেলুন বলতে হচ্ছে যে বেলুন যাচ্ছে বেলন পিড়া, ওইটার কথা বলা হচ্ছে। রুটি একটি উৎপাদিত নতুন দ্রব্য, রুটি খেয়ে আমরা ক্ষুধা নিবারণ করে তৃপ্তি পাই। এই তো রুটিটার উপযোগ সৃষ্টি হয়েছে বলেই তো আমরা আসলে রুটিটা ক্ষুধা নিবারণ করতেছি, আমরা তৃপ্তি পাচ্ছি। অর্থাৎ রুটি তৈরি করে উপযোগ সৃষ্টি হয়েছে, রুটি তৈরি করে কি হয়েছে, উপযোগ সৃষ্টি হয়েছে। আমরা টাকা বা অন্য দ্রব্যের বিনিময়ে রুটি পেতে পারি, আমরা টাকা বা অন্যান্য যে দ্রব্যগুলো আছে এটা ব্যবহার করে আমরা রুটি পেতে পারি। অর্থাৎ নতুন দ্রব্য রুটির বিনিময়ে মূল্য, যখন একটা আমরা রুটি বাজার কিনতে যাচ্ছি অবশ্যই এটা কি বিনিময় মূল্য আছে, এবং আমাদের প্রথমে বলেছি যে বিনিময় মূল্য না থাকলে আসলে সেটা উৎপাদিত দ্রব্য ধরা হবে না। ব্যবসা করার জন্য রুটি বানানো হয় এবং সময়কে অনেক সময় রুটির বাজারে নিয়ে যেতে হয়, উপকরণ সংগ্রহ করে বাজারে নিয়ে তার সব কাজ তদারকি করে সংগঠন বা পরিচালক উৎপাদকতা এগুলো আসলে দেখে যে কি উপকরণ লাগবে রুটি বানাতে, কে রুটি বানাবে, কে সেঁকবে, কে বাজারে নেবে, কে বিক্রি করবে, কত দামে বিক্রি করবে। এখন অর্থাৎ তার যে একটা প্রফিট মার্জিন আছে বা যে সেলার বা যে চূড়ান্ত বিক্রেতা তার প্রফিট মার্জিন অনেকাংশে কিন্তু উদ্যোক্তার উপরেই আসলে থাকে। এই জন্য বলা হচ্ছে এই সবই দেখে থাকে বা সংগঠন করে থাকে হচ্ছে উদ্যোক্তা। সব কিছু সংগঠন দক্ষতার সঙ্গে তদারকি না করতে পারলে নির্দিষ্ট পরিমাণ উপকরণ থেকে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন পাওয়া সম্ভব হবে না। একই ব্যক্তি উৎপাদন না তা একই ব্যক্তি যখন উৎপাদককে বা সংগঠন হতে হবে তখন তার জন্য আসলে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, আমি তোকে বোঝাই যে সব কিছু সংগঠন দক্ষতার সঙ্গে তদারকি যদি নাই করে, যে আসলে তোমার বাজারে যে রুটিটা দিয়ে দেখাই যে বাজারে রুটির যে চাহিদা আছে এইটা যদি আমরা না ক্যাপ করতে পারি বা না ক্যাচ করতে পারি আসলে আমরা কিন্তু সর্বোচ্চ উৎপাদন করতে পারবো না, এবং সর্বোচ্চ উৎপাদন করতে না পারি তাহলে কি আমাদের সর্বোচ্চ মুনাফা হচ্ছে না। যেমন ছোট বা মাঝারি কৃষক নিজের জমিতে নিজের ফসল উৎপাদন করে, তিনি একই সাথে একজন উৎপাদক আবার একজন সংগঠক, অর্থাৎ কি তিনি উৎপাদন করতেছে আবার একটা সংগঠন করতেছে। কিন্তু যে ব্যক্তি অর্থাৎ কারখানার মালিক ম্যানেজার হিসেবে শ্রমিকদের দ্বারা কারখানা চালাচ্ছে তিনি কিন্তু সংগঠক, উৎপাদক নন। কারণ কি, তিনি এগুলোকে সব কিছু অ্যারেঞ্জ করছে, অর্থাৎ অ্যারেঞ্জ করে সে অন কাইন্ড অফ ম্যানেজার বলা যাচ্ছে। তিনি সব কিছু ম্যানেজ করে এগুলোকে সে যেই আমাদের উৎপাদন প্রসেসের একটা আওতায় এনেছে। আবার যে কারখানা মালিক রেখে যে ম্যানেজার রেখে যে বললাম যে কি কথা, ম্যানেজার রেখে শ্রমিকদের উৎপাদন করাচ্ছেন তিনি সংগঠন না, তিনি হচ্ছে নিছক মালিক। অর্থাৎ কি উৎপাদক কাকে বলেছে, উৎপাদক কাকে বলা হচ্ছে, যে উৎপাদন করতেছে। কিন্তু এইখানে যে মালিক পক্ষ সে হচ্ছে কি সব কিছু অ্যারেঞ্জ করতেছে, সে অন কাইন্ড অফ কি আমাদের ওনার। আবার যে মালিক নিজে উৎপাদন কাজে অংশগ্রহণ করেছেন এবং উৎপাদককে তত্ত্বাবধান করেছে তিনি একই সঙ্গে মালিক, উৎপাদক, সংগঠক। এই লাইনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লাইন। অর্থাৎ কোনো মালিক অর্থাৎ কেউ যদি তার ফ্যাক্টরিতে সব কিছু কিনছে, জিনিসটা সে রেডি করছে, সব মাল জিনিস আনছে, আবার সেই উৎপাদন কাজে কাজ করতেছে, তাহলে সে কি হচ্ছে যে মালিক নিজে উৎপাদন কাজে অংশগ্রহণ করেছেন, অন্য উৎপাদকদের তত্ত্বাবধান করেছেন, নিজে তিনি হচ্ছেন একই সঙ্গে মালিক, উৎপাদক এবং কি সংগঠক। এখন উৎপাদনকে সাধারণত 5 ভাগে ভাগ করা হয়। 5টি ভাগ কি কি আমরা দেখি। একটা হচ্ছে রূপগত উপযোগ, অর্থাৎ এটাকে উৎপাদনের যে উপযোগটা আছে, উৎপাদনকে কেন করা হবে এটাকে উপযোগ সৃষ্টি হবে, এবং এই উপযোগ সৃষ্টি করাকে 5 ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে আমাদের রূপগত উপযোগ, পরেরটা হচ্ছে স্থানগত উপযোগ, 3 নম্বরে আছে আমাদের সময়গত উপযোগ, 4 নম্বরে আছে আমাদের সেবাগত উপযোগ, এবং 5 নম্বর সর্বশেষে যেটা আছে সেটা হচ্ছে মালিকানাগত উপযোগ। আমরা প্রত্যেকটা জিনিস বিস্তারিতভাবে পড়বো। এখন আমরা প্রত্যেকটা জিনিসের ছোট ছোট পড়ে নিলাম নাম। এখন রূপগত উপযোগ দিয়ে শুরু করি। দ্রব্যের রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন যে উৎপাদক বা উপযোগ সৃষ্টি হয় তাকে হচ্ছে রূপগত উপযোগ বলে। এই জিনিসটা আমরা একটা অন্য কালিতে দেখাই যে আসলে কোনো দ্রব্যে রূপগত পরিবর্তনের কারণে যে রূপগত উপযোগ বলে। যেমন কেউ যে কাঠের কথা বলেছিলাম, কাঠটা কি সুবিধা মতো পরিবর্তন করে খাট চেয়ার টেবিল বানানো হচ্ছে। তাহলে কি কাঠ প্রথমে কি ছিল, গাছ থেকে কাঠ করা হচ্ছে, কাঠ থেকে কি টেবিল, এক একটা বার কি এক একটা শেপ পরিবর্তন হচ্ছে, একটা রূপ পরিবর্তন হচ্ছে, তখন এটা কি উপযোগ হচ্ছে, রূপগত উপযোগ। তোমাদের যদি এমসিকিউতে আসে আসলে কাঠের বিশেষ বা কাঠের বেসিস বা অন্যান্য কোনো জিনিস তোমরা এটাকে রূপগত উপযোগ দিয়েই এটাকে আইডেন্টিফাই করবা। এবার স্থানগত উপযোগ যদি দেখি, কোনো দ্রব্য কোনো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে তার উপযোগ বাড়ে। যেমন বনের কাঠ সাধারণত বনের আশেপাশে এলাকায় খড়ি হিসেবে ব্যবহার হয়, কিন্তু এইটাকে যখন আসলে মানুষ নিয়ে যায় তখন কি এটাকে আসবাবপত্র হিসেবে ব্যবহার করে। আবার ধরো অনেকে হয়তো ফুলের কদর নেয়, যাদের ফুলের বাগান আছে এদের আশেপাশে ফুলের কদর নেয়, কিন্তু শহরে অনেক জায়গায় ফুলের দোকান হচ্ছে। তাহলে এই যে স্থানটা অর্থাৎ কোনো একটা জিনিসের একটা স্থানে, আবার বলতে পারো যে আমি তোমাদের কি এখন যেরকম শীতকালে ভিডিওটা যখন রেকর্ড করতেছে এখন শীতকাল, ধরো যে গাছি আছে বা যে আমাদের গাছি তো কি করে আমাদের গুড় তৈরি করে, তার আশেপাশের যে এলাকা বা তার বাড়িতে কিন্তু সেরকম গুড়ের চাহিদা নেই, কিন্তু গাছে যখন এটা নিয়ে অন্যান্য একটা জায়গায় যাবে তখন কিন্তু এই যে পাটালি বা এই যে গুড়টা বলে, ঝোলা গুড় বলে যেটাই বলে, এই গুড়টা কিন্তু একটা চাহিদা আছে, এবং এই চাহিদা কি স্থান পরিবর্তনের ফলেই হয়েছে। তাহলে কি হচ্ছে, কোনো দ্রব্য যদি কোনো এক জায়গাতে অন্য এক জায়গায় স্থান করে এবং তার উপযোগ বাড়ে তখন তাকে কি বলা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে স্থানগত উপযোগ।
এখন একটু সময়গত উপযোগ বলি, কোনো কোনো ক্ষেত্রে সময়ের ব্যবধানে অনেক জিনিসের উৎপাদন না বাড়লেও উপযোগ বাড়ে, এদেরকে সময়গত উপযোগ বলে। যদি ব্যাখ্যা করি সেটা কি, আসলে পৌষ মাঘ মাসে আমাদের ধানের মৌসুমে ফলন বাড়ে, বা একটু আগে তোমাদের যে গুড়ের কথাটা বললাম, আবার গরমকালে অথবা কিছু ফল আছে, এই যে শীতকালে যে গুড়টা বা যে এই যে আমাদের খেজুরের রস আছে, এই রসটা কিন্তু শীতকালে বেশি পাওয়া যাচ্ছে। এখন শীতকালে এইটা যে এখন পাওয়া যাচ্ছে, এখন সব সব জায়গায় এটার চাহিদা বেশি, কিন্তু এটার চাহিদা বললে এটার দাম কিছুটা কম, কিন্তু যখন গ্রীষ্মকাল তখন কিন্তু শীতকালে যে খেজুর রস পাওয়া যায় না, যদিও খেজুরের গুড় পাওয়া যায় তখন কিন্তু সেটা চড়া মূল্যে বিক্রি করা হয়। সেটাই দেখা যাচ্ছে যে ধান মজুত করে ভাদ্র আশ্বিন মাসে বিক্রি করলে বেশি দাম পাওয়া যায়, একই কথা যে গুড়টা রেখে দিলে বেশি দামে বিক্রি হচ্ছে। আবার ধানের উৎপাদন হ্রাস বা বৃদ্ধি না পেলে তার উপযোগ দামে বর্ধিত হবে। আবার যদি এটার উৎপাদন হ্রাস পায় বা বৃদ্ধি না পায় তখন কি এটার উপযোগ দাম বর্ধিত হবে, তখন আরও দাম বাড়বে দাম কমবে, এটা সম্পূর্ণ সময়গত উপযোগের উপর নির্ভরশীল। এবার চতুর্থ নম্বরে সেবাগত উপযোগ, সেটা কি মানুষ তার সেবা দ্বারা যে উপযোগ সৃষ্টি করে তাকে সেবাগত উপযোগ বলে। যেমন কি আমি তোমাদের যে ক্লাসটা নিচ্ছি এটা কি একটা অন কাইন্ড অফ সেবা, এবং এটার কি উপযোগটা সৃষ্টি হচ্ছে তোমাদের আমি কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে এই যে ক্লাসটা এটা তোমাদের কোনো না কোনো জায়গায় গুরুত্বপূর্ণ মনে হয়েছে বলেই তোমরা ক্লাসটা করতেছো, যার ফলে এইটা তোমাদের অন কাইন্ড অফ সেবাগত উপযোগকে তোমাদের ফুলফিল করতেছে। মানুষ তার সেবা দ্বারা যে সৃষ্টি উপযোগ করে তাকে সেবাগত উপযোগ বলে। এখানে যে বিভিন্ন রয়েছে যেমন শিক্ষকের শিক্ষাদান করা, চিকিৎসকের চিকিৎসা দান করা, এইগুলো সকলই সেবাগত উপযোগ। এবং মালিকানাগত উপযোগ যদি দেখো সেটা হচ্ছে কোনো কোনো অর্থনৈতিক দ্রব্য বা সেবার মালিকানা পরিবর্তন করে অতিরিক্ত উপযোগ সৃষ্টি করা যায়। যেমন অব্যবহৃত জমি কিনে একজন কৃষক চাষাবাদ করে উৎপাদিত করতে পারে, অথবা ব্যবহৃত জমি কিনে ভালোভাবে চাষাবাদ করতে পারে। অর্থাৎ কি, যখন তোমার কাছে একটা জিনিস আছে, একটা ফ্যাক্টরি, ধরো একটা ফ্যাক্টরি কিসের ফ্যাক্টরি হতে পারে, আমরা একটা সোয়েটার ফ্যাক্টরি ধরতে পারি, বা আমরা একটা তুলার ফ্যাক্টরি ধরতে পারি। এখন এই যে তুলার ফ্যাক্টরিটা যখন একটা মালিকের কাছে ছিল তখন আউটপুটটা কতটা ভালো আসে নাই, কারণ আসেনি কেন, যেখানে অর্থনৈতিক দ্রব্যতা যে দ্রব্যটা ব্যবহার করতে হয়তো ততটা টপ নস না, আবার যে সেবা যে মালিকান আছে তার সেবা বা তার যেই তাদের যে পণ্য সরবরাহ বা যেই রিসোর্সেস লাগবে এটা সে ভালোভাবে দিতে পারতো না, যার ফলে তার কি হচ্ছে ওই রকম আউটপুট পাতো না। কিন্তু নতুন মালিক যখন অতিরিক্ত উপযোগ সৃষ্টি করতেছে, অর্থাৎ কি তিনি এই যে ফ্যাক্টরিটা যে ব্যবহার করা হচ্ছে না সেটা নিয়ে এসে সব কিছু ফুলফিল করে ভালোভাবে প্রডিউস করা হচ্ছে, সে প্রোডাকশন দিচ্ছে, তখন কিন্তু এটা কি আমাদের মালিকানাগত উপযোগ ফুলফিল হচ্ছে। যেমন অব্যবহৃত জমি কিনে একজন কৃষক চাষাবাদ করে উৎপাদন করলে তো এটা কী হচ্ছে, জমিও কিনা ভালোভাবে ফুলফিল হচ্ছে, পাশাপাশি কি উৎপাদনও বাড়ছে। এই যে উপযোগগুলো দেখলে আসলে এগুলো হচ্ছে উপযোগ সৃষ্টির ধারণা পেলে, যে উপযোগ সৃষ্টির ধারণাকে কোনো কিছু চাহিদা আমরা পড়েছিলাম প্রথমে অধ্যায়ে। এবার তোমরা জানতে পারবে যে একটি উৎপাদনের কাজটি কে বা কারা করে। যেমন রমজান আলী একজন কৃষক, 3 বিঘা কৃষি জমি রয়েছে, এই জমিতে রমজান নিজে এক ঋতুতে ধান উৎপাদন করে অন্য ঋতুতে গম উৎপাদন করে। এখন ধান ও গম উৎপাদনের মাঝখানে তিনি সবজি চাষ করে, এই সব উৎপাদনের জন্য উপকরণ হিসেবে বিষ, সার, কীটনাশক মারাই ব্যবহার করে, এই সব কাজে পরিবারের লোকেরা তাকে সাহায্য করে। এই যে কথাটা বলা হচ্ছে আসলে কি, যে এইখানে আমরা এতক্ষণ উপযোগ সৃষ্টি করেছি, এখন রমজান আলী একটা থিওরিতে আমরা সামনে আসলে পড়ব। 4.2 আছে উৎপাদনের উপকরণ, ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তো ফ্যাক্টর অফ প্রোডাকশনটা যদি একটু দেখি, মনে করো কোনো এলাকায় গম, আলু, কলা ইত্যাদি কৃষিপণ্য বা কাপড়, বিস্কুট, প্লাস্টিক ইত্যাদি শিল্পকর্ম উৎপাদিত হয়। এই কৃষিপণ্য বা শিল্পপণ্য উৎপাদন অনেকগুলো উপকরণের প্রয়োজন হয়। এই যে উৎপাদনগুলো উপকরণ যে প্রয়োজন, এইগুলো কি আমাদের সংগঠক যে সে অ্যারেঞ্জ করবে। কৃষকের ধান উৎপাদন করতে যেমন জমিতে কি লাগে, প্রথমত লাগবে জমি, তারপর একটা বীজ, সার, লাঙল, সেচ, শ্রমিক ইত্যাদির প্রয়োজন হয়। আবার শিল্পপণ্যের জন্য কারখানা, বিল্ডিং, কাপড়, সুতা, মেশিন, বিদ্যুৎ, গ্যাস, ময়দা, চিনি, তেল, শ্রমিক ইত্যাদি লাগে। এসব দ্রব্য সামগ্রী উৎপাদন করতে আবার কি প্রাকৃতিক সম্পদ, যেমন কি আমাদের মাটির উর্বরতা লাগে, আমাদের আলো বাতাস পরিবেশ লাগে, খনিজ দ্রব্য, সূর্যগ্রহণ, এই সকল জিনিস, অর্থাৎ কি আমাদের যে কোনো একটা জিনিস উৎপাদন করতে গেলে উপকরণের প্রয়োজন। অতএব কোনো কিছু উৎপাদনের জন্য যেসব দ্রব্য বা সেবাকর্ম প্রয়োজন তাকেই কি বলা হচ্ছে, উপকরণ। আমরা উপকরণের একটা সংজ্ঞা পেয়ে গেলাম, যে কোনো কিছু উৎপাদনের জন্য যেসব দ্রব্য বা সেবাকর্ম প্রয়োজন হয় তাকে কি বলে, উপকরণ। উপকরণ মূলত কয় ধরনের, 4 ধরনের। প্রথমত কি ভূমি বা ল্যান্ড, দ্বিতীয়ত কি শ্রম বা লেবার, 3 নম্বর হচ্ছে মূলধন বা কি ক্যাপিটাল, এবং 4 নম্বরে কি আছে আমাদের সংগঠন বা অর্গানাইজেশন। এবার প্রত্যেকটা একটু আমরা বিস্তারিত পড়ে নিচ্ছি। ভূমি উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে। অর্থাৎ ভূমি বলতে যে শুধু জমি বোঝাচ্ছে এমন, এখানে তোমার পরিবেশের যেগুলো আছে, যে সূর্যের তাপ, বৃষ্টিপাত, এই যে জিনিসগুলো আসলে সব কিছুই প্রাকৃতিক সম্পদ বা প্রাকৃতিক সম্পদ যে জিনিসগুলো আছে তাকেই ভূমি বলে, এবং ভূমির সকল কিছু আসে প্রাকৃতিক সম্পদের অন্তর্ভুক্ত। 2 নম্বর আছে শ্রম, উৎপাদন কাজে ব্যবহার মানুষের সব ধরনের শারীরিক মানসিক শ্রমকে শ্রম বলে। যেমন হতে পারে যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, সেটা কি আমার কি কায়িক শ্রম হচ্ছে না, আমাদের মানসিক শ্রম যাচ্ছে, আমি কথা বলছি এটা অবশ্যই কায়িক শ্রম, পাশাপাশি জিনিসটা কি আমি পড়াচ্ছি এটা কি অনকাইন্ড মানসিক শ্রম। তো এই জিনিসটাই আসলে শ্রমের ডেফিনেশন, যে উৎপাদনের চাষি, জেলে, কামার, কুমার ইত্যাদি পোশাক শিল্পের শ্রমিকদের যেই আমাদের পরিশ্রম করে থাকে তাদের হচ্ছে কি বলে থাকে, আসলে আমাদের শ্রম বলে থাকে। শ্রমটা কি আছে বা শ্রম কিভাবে কি কাজ করতেছে সেটা তো আমরা বললাম। এখন দেখি যে
অফিস আদালতে এই যে কাজকাম করে থাকে তাদের শ্রমকে উৎপাদন কাজে সকল ধরনের মানসিক এবং শারীরিক যে মানসিক কাজগুলো থাকে তাকে শ্রম বলে বললাম। এবার সেই মূলধন হচ্ছে কি মানুষ যেটা উৎপাদন করে এটার জন্য কিনতে হবে। আসলে কোনো জিনিস করবো যে আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, আমার যে উপকরণগুলো আছে, আমার ধর একটা মনিটর আছে, একটা পিসি আছে, এগুলো আমার টাকা দিয়ে কিনতে হচ্ছে না। তো এই জিনিসগুলো কি আসলে আমাদের উৎপাদিত উপকরণ মানুষ ভোগ না করে কি ওগুলোকে উৎপাদন করে থাকে। তো এই যে উপকরণ ব্যবহার হয়ে থাকে বা এই উপকরণের জন্য যেই জিনিসপত্রগুলো আমাদের কিনতে হয় বা নতুন উৎপাদন ব্যবহার করি তার জন্য কি নতুন যে টাকা পয়সা লাগে বা মানুষ কর্তৃক যে উৎপাদিত উপকরণ সেটাই হচ্ছে মূলধন। অর্থাৎ মূলধন বলতে যে টাকা তা না, কিন্তু এখানে কিন্তু উপকরণ আছে, এন্ড এই উপকরণগুলো কিন্তু তো টাকাই লাগতেছে, তাই তো। আর 4 নম্বর হচ্ছে সংগঠনকে আসলে সমন্বয়কারী বলে, সে সব কিছু সমন্বয় করে। সমন্বয় বলতে কি যে 1 2 3 যাই পড়লাম, ভূমি শ্রম মূলধন, প্রত্যেকটা জিনিস সে সমন্বয় করতেছে। উৎপাদন ক্ষেত্রে ভূমি শ্রম মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজে পরিচালনা করাকে কি বলে? সংগঠন বলে। আমরা যদি এটা আবার একটু দেখি যে উৎপাদনের ক্ষেত্রে ভূমি শ্রম মূলধন উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে যে উৎপাদন কাজ করা তাকে কি বলে? সংগঠন। সমন্বয় ঘটানো এবং কাজ পরিচালনার ব্যবস্থাপনা বলা হয়। আসলে এই কাজটি যে ব্যক্তি সম্পাদন করে থাকেন তাকে কি বলা? একটু আগে পড়েছি, সংগঠক বা উদ্যোক্তা। এবং সংগঠক ও উদ্যোক্তা তিনি কি কোনো কিছু উৎপাদনের পরিকল্পনা করবে, ভূমি শ্রম মূলধন একত্রীকরণ করবে, তাদের সমন্বয় সাধন করবে এবং ঝুঁকি নিয়ে, আসলে সব থেকে বড় যে সংগঠকের যে যথাযথ ঝুঁকি, যে আমি কাজটা করতেছি এটা তো অনেক সময় ঝুঁকি থাকে, এটাও সে করে থাকবে। সুতরাং সমগ্র উৎপাদন অবস্থায় ভূমি শ্রম মূলধন এবং অন্যান্য 4টি উপকরণের যৌথ উপযোগন এটা অপরিহার্য। হ্যাঁ, এটা আমরা বুঝতে পেরেছি। এগুলো আসলে যে কোনো একটি অনুপস্থিত অন্য একটি সম্ভব নয়। হ্যাঁ, কোনো জিনিস যদি না থাকে তাহলে কোনোভাবেই সম্ভব নয়। অবশ্য উৎপাদনের ক্ষেত্রে সব উপকরণের গুরুত্ব একরকম নয়, অবস্থা ভেদে কোনো কোনো উপকরণ বেশি লাগে আবার কম লাগে। আবার কোনো কোনো ক্ষেত্রে যেমন আছে যে ভূমি বা শ্রমের মূল্য, যেখানে আসলে আমাদের শ্রম বেশি দিলে কাজ হচ্ছে সেখানে আসলে ভূমি কম থাকলে সমস্যা নাই। আবার যেখানে আমার শ্রম কম দিলে কাজ হচ্ছে সেখানে ভূমি বেশি লাগতেছে, এই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে। এবার সংগঠক এবং এর বিকাশ, অর্গানাইজেশন ইটস ডেভেলপমেন্ট। আয়েশা বেগম তার সংসারের যাবতীয় কাজে ফাঁকে বাড়িতে একটা হাঁস মুরগি খামার গড়ে তুলেছেন। এই খামার থেকে সারা বছরই কম বেশি ডিম উৎপাদিত হয়। 1 বছর পর সরকারি মাছের খামারে তিনি দেখতে পান যে আয়েশা বেগমের এরপর আবার তার মাথায় হাঁস মুরগি খামারের পাশাপাশি চাষ আগ্রহ জাগে। অর্থাৎ কি এই যে সংগঠন এক একটা বিকাশ করতেছে, প্রথমে তিনি মাছ করতেন, এরপর হাঁস মুরগি খামার গড়ে তোলে। 1 বছরে হাঁস মুরগি খামার থেকে তিনি নিট আয় প্রায় 20,000 টাকা, যে ডিম বিক্রি করে 20,000 টাকা, এবং 2 বিঘা জমি থেকে পুকুরে মাছের জাত করে চাষ শুরু করেন। তো 2টি খামার নতুন করে কয়েকজন শ্রমিক নিয়ে হয়, হাঁস মুরগির খামার থেকে ডিম বিক্রি করে, পুকুরে মাছ থেকে মাছ বিক্রি করে, আবার ওই যে মুরগি হাঁস মুরগি সেখান থেকে মাংস সহ যে জিনিসগুলো আছে ওইগুলো বিক্রি করে। তার স্বামী রহমত আলী শহরের চাকরি ত্যাগ করে তার স্ত্রীর খামারে যোগ দেন, কারণ তার এতটাই সহজ, এতটাই প্রোডাকশনগুলোর যে ওয়ে আছে, অর্থাৎ প্রথমত কি তিনি হাঁস মুরগি পালন করতেছে, আবার মাছ চাষ করতেছে, আবার কি করতেছে সে এখানে ডিম চাষ করতেছে, তো ডিম চাষের হাঁস মুরগি চাষে ডিম পাচ্ছে। উভয়ের প্রচেষ্টায় তারা বেশ কিছু জমি হাঁস মুরগি মাছের চাষ আওতায়নে 12 জন নারী পুরুষ শ্রমিক নিয়োগ করেন এবং প্রত্যেক শ্রমিকের কাজ বুঝিয়ে দেন। আয়শা এবং রহমত কেনার ব্যবস্থা করেন তারা, এবং সাফল্য দেখে গ্রামের অনেকে তাদের অনুসরণ করেন এবং গ্রাম এলাকা জুড়ে হাঁস মুরগির খামার বা মাছ চাষ শুরু করেন। ডিম ও মাছ নেওয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে পাইকার নিয়মিত আসে, পাইকার অর্থাৎ যারা পাইকারি কিনে, এবং কয়েক বছরে আসলে এই যে হাঁস মুরগি এটা উৎপাদন বাড়ে। এখন আমরা বলতে পারি আসলে আয়শা বেগমকে সংগঠক বা তার সাংগঠনিক ক্ষমতা কি, এই যে সাংগঠনিক ক্ষমতা কি, আয়শা বেগম প্রথমে একদম একটা শুরু থেকে করেছিল একটা জিনিস থেকে, এরপর সে আস্তে আস্তে একটা একটা করে বিকাশ করেছে। উপরাচনা দেখতে পারি যে ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা ও নির্বাচন করাকে সংগঠন বলে। অর্থাৎ ব্যবসায়িক কাজ এবং এটাকে নিয়ন্ত্রণ করাকে যদি কোনো উৎপাদনমুখী কার্যক্রম করা হয় সেটাকে কি বলে? সংগঠন। ওই যে আশা বেগম এক একটা জিনিস এক এক বৃদ্ধি করেছে, এটা কি তার সংগঠন। সত্যিকার অর্থে সংগঠন ছাড়া উৎপাদন বা ব্যবসা নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনা প্রায় অসম্ভব। আধুনিক বিশ্বে উৎপাদন কর্মকাণ্ডে বিভিন্ন জন বিভিন্ন দায়িত্ব পালন করে, কিন্তু আমাদের এই দিকে সকল দায়িত্ব আসলে যে সংগঠন থাকে বা যে উদ্যোক্তা থাকে সেই করে, এবং দক্ষতার সাথে যোগ্যতা করে। কিন্তু এইভাবে কর্মীদের সহায়তায় উৎপাদন বা ব্যবসায়ের কার্যকরী সম্পাদিত হয়। কিন্তু এই কাজ সম্পাদনে কর্মীদের মধ্যে যে পারস্পরিক অধিকার বা সৃষ্টি হয়, পারস্পরিক এই অধিকার দায়িত্বই সংগঠনের কাজ। অর্থাৎ সংগঠক হচ্ছে সকল ব্যবসার ভিত্তি। অর্থাৎ কি যেখানে কর্মী বেশি আছে সেখানে কি এই ধরো আলাদা সংগঠক, সে সব কিছু এরকমভাবে প্রসেস করে দেবে যে আসলে এই কাজটা তুমি করো, এটা তুমি করো, এটা তুমি করো, এটা তুমি করো। এবার তার আন্ডারে আবার কিছু লোক আছে, সে আবার এরকম ভাগ করে দেবে যে এই কাজটা আসলে এই করবে, আসলে এই প্রোডাকশন কেউ করবে, পরিষ্কার কেউ করবে, পরিচর্যা কেউ করবে, এই জিনিসগুলো আসলে এইভাবে পরিচালিত হয়ে থাকে। আচ্ছা, সংগঠনের বিভিন্ন অংশে একসঙ্গে ধারা ধরে রাখা এবং লক্ষ্য রূপে রাখা সাংগঠনিক কাঠামোর কাজ। অর্থাৎ কি এটার জন্য একটা প্ল্যান প্রয়োজন। এই যে আমি তোমাদের জন্য এই যে ক্লাসগুলো নিচ্ছি, এটা কি আমার একটা প্ল্যান আছে যে আমি আসলে এই ক্লাসের পরে এই ক্লাস দেবো, এই ক্লাসটা এই কদিন পর দেবে, এই ক্লাসটা এই ডিউরেশন হবে, এখানে পড়াবো, এগুলো কি একটা প্ল্যান ওয়েস থাকে। প্ল্যান না থাকলে, পরিকল্পনা না থাকলে কোনো কাজ হয় না। তাছাড়া বিভিন্ন কাজের দায়িত্ব বন্টন, নিয়ম শৃঙ্খলা করে ইত্যাদি সাংগঠনিক কাঠামোগত অন্তর্গত ব্যবসায় আয়তন, উৎপাদিত পণ্যের প্রকৃতি
ও পরিবার শিল্পের প্রকৃতি, উৎপাদন প্রক্রিয়া, শ্রমিকের দক্ষতা, প্রকৃতির উপর ব্যবসা সাংগঠনিক কাঠামো নির্ভরশীল। সংগঠনের প্রধান সমস্যা হচ্ছে সম্মিলিত উৎপাদন অংশগ্রহণকারীদের মধ্যে আমাদের যে সুষম আয়ের বন্টন নিশ্চিত করা। এইটা খুব গুরুত্বপূর্ণ যে আসলে আমাদের যেই সংগঠনটা হচ্ছে এখানে কি যে আছে প্রথমত, দ্বিতীয়ত অর্থাৎ যে শ্রমিক লেভেল অর্থাৎ যে একটু ম্যানেজার লেভেল, তারপর যে একটু উপরের লেভেল, এদের যে আমাদের সুষম আয়ের বন্টনটা করতে হবে, যে কেউ যেন তাদের যে হক থেকে তার ঠকানো না হয়। কারণ কি যে তার অপরচুনিটি আছে বা যার অ্যাবিলিটি আছে, যে তার ক্ষমতা আছে, সে তো ভালো জায়গায় যে কাজ করে বেশি টাকা আয় করবে, যার ফলে আমার এই কর্মীগুলোকে রেখে দিতে হবে এবং এই কর্মীগুলো তো রেখে দিলে জান কী করতে হবে, তার প্রপার যেই সম্মানই তাদের বুঝিয়ে দিতে হবে, যার ফলে কী হচ্ছে তার আমার যেটা এর পরবর্তীতে আরও লং টার্ম যে আমাদের বিজনেস বা লং টার্ম উৎপাদনে অনেক উপকার আসবে। তা নলে কোনো সামাজিক সংগঠন টেকসই হবে না। এই যে লোকগুলো চলে গেলে আসলে কি তোমার এক একটা জিনিসের অবকাঠামো তো তুমি বারবার পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ কি যে আমি একটা ফার্ম দিচ্ছি, আমি ফার্মে 2 মাস অন্তত কর্মী পরিবর্তন করতেছি, এখন আমার ফার্মের এই যে পরিবর্তন বা লং টার্ম যে প্ল্যানগুলো এগুলো তো বাস্তবায়ন হবে না। কারণ কি এক একটা লোক এক একভাবে কাজ করে, ওয়ে অফ ওয়ার্ক এক এক রকম। ধরো আমি যেরকম তোমাদের ক্লাস নিই, হয়তো পরবর্তীতে যখন অর্জনে আরও টিচার অ্যাড হবে তাদের ক্লাস নেওয়ার ওই আলাদা। তো এইগুলোই আসলে আমাদের এই যে লং টার্ম সামাজিক সংগঠন টেকসই আসলে হয় না। ব্যবসায় সাংগঠনিক কাঠামোর বিভিন্ন বিভাগ, উপবিভাগ, শাখার কার্যক্রম নির্দিষ্ট করে ভারপ্রাপ্ত ঊর্ধ্বতন মধ্যতন কর্মীদের পদসহক্রমের সাথে ব্যবস্থাপনা কাঠামোর যে সুস্পষ্ট চিত্র পাওয়া যায় তাকে সংগঠনের চিত্র বলে। তাহলে সংগঠনের চিত্র তোমাদের আমি কি বুঝিয়ে দিলাম এবং সংগঠনের চিত্র তোমরা একটু পড়ে নিও এবং বেশিরভাগ আসলে ব্যাখ্যা তোমাদের বলেই দিয়েছি যে একটু আগেই। এরপর আচ্ছা, এবারে সে আসলে একটি ভালো সংগঠন কতগুলো প্রবণতা বা বৈশিষ্ট্য থাকে। তা হচ্ছে কি, প্রথমত হচ্ছে ব্যবসায়ের উদ্দেশ্য প্রকৃতি, অর্থাৎ ব্যবসার যে উদ্দেশ্য বা প্রকৃতি এটাও কিন্তু ভালো একটা সংগঠনের বৈশিষ্ট্য। যেমন কি সংগঠনের প্রথম ধাপে ব্যবসার উদ্দেশ্য কী হবে তা নির্ধারণ করতে হবে। এটা গুরুত্বপূর্ণ কথা, কারণ কি কোনো একটা ক্ষেত্রে আসলে ব্যবসা কেন করব বা এটার মূল আমার যে মোটিভ কী সেটা আমার দেখতে হবে। পাশাপাশি যখন আমার মূল লক্ষ্যটা বেড়ে যাচ্ছে তখন কিন্তু আমার একটা ফুল টাইম প্যানেল অর্থাৎ প্ল্যান চলে আসতেছে, আসলে কত দিনের জন্য এই প্ল্যানটা এক্সিকিউট করতে হবে বা কতদিনের জন্য আমাদের এই কাজটা হবে। এবং ব্যবসার উদ্দেশ্য প্রকৃতি অনুসারে সংগঠনের রূপ তৈরি হবে, যে কথাটা আমি এইমাত্র বললাম যে আসলে যখন তোমার টাইম লিমিটটা তুমি জেনে যাচ্ছ যে আসলে ব্যবসা কতক্ষণ বড় হবে, তখন কিন্তু এটা ফুল প্ল্যান করে যাচ্ছে একদম A to Z। এর ভিতর কি আছে, মুখ্য কয়েকটি, গৌণ কয়েকটি, স্বল্পমেয়াদী এবং কয়েকটি দীর্ঘমেয়াদী নির্ধারণ করতে হবে। যেমন হয়তো বা একটা মেশিন কিনতে যেটার তোমার 2 বছর হচ্ছে তার পুরো কর্ম প্রক্রিয়া। এখন তুমি যদি 2 বছর ফ্যাক্টরি না চালাও, কেউ হয়তো 1 বছর চালানোর পর মেশিনটা বিক্রি করে দেবে। তোমার ফ্যাক্টরি চালানোর নেওয়া হচ্ছে 1 বছর, তখন কি করবে, তখন ওই 1 বছরের মেশিনটা দিয়ে কিন্তু তোমার হয়ে যাচ্ছে, কারণ তুমি 1 বছর পর প্রোডাকশন অফ করে দিচ্ছ, তোমার ওই পণ্যটা বিক্রি করে দিবে, হয়তো বা কেউ নিয়ে পুনরায় রিপেয়ার করবে বা আবার তৈরি করবে। কিন্তু এখন যদি তুমি 1 বছর চালাও, এখন তোমার একটা মেশিন নতুন কিনা তো কোনো প্রয়োজন নেই, কারণ কি সেখানে তোমার এক্সট্রা টাকা লাগতেছে পেপারে, যখন এটা বিক্রি করতে যাবা তখন হয়তো বা তোমার জিনিসটা নতুন থাকা সত্ত্বেও তুমি সেই দামে বিক্রি করতে পারবে না। এরপরে কি ব্যবসার কার্যাবলী নির্ধারণ, ব্যবসার উদ্দেশ্য বা প্রকৃতি ঠিকমতো নির্ধারণ করতে হবে। আসলে কি কি কাজ করবে, কীভাবে কি, কাদের দ্বারা কি, কয়টা মেশিন ইউজ করবে, কয়টা শ্রমিক ইউজ করবে, এইসবই আসলে ব্যবসার কার্যাবলীর ভিতর পড়ে। এবং সেক্ষেত্রে প্রয়োজন হয় হিসাব রক্ষক, বিজ্ঞাপন এবং প্রচার, পণ্য মজুত ব্যবস্থাপনা ইত্যাদি। এবং কার্যাবলী বিভাগটা কি আছে, কার্যকরী বিভাগটা হচ্ছে কার্যাবলী বিশ্লেষণের পর কাজের ধরন এবং উদ্দেশ্যে মিল অনুযায়ী কাজগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এগুলোকে আবার কি, যেমন মোট, গড় ও প্রান্তিক উৎপাদন, অর্থাৎ কি টোটাল, অ্যাভারেজ অ্যান্ড মার্জিনাল প্রোডাকশন। এখন যদি দেখি আসলে মোট, গড় এবং প্রান্তিক উৎপাদন কি, কোমলবাবু 1 বিঘা জমিতে 10 জন শ্রমিক নিয়োগ করে 600 কুইন্টাল গম উৎপাদন করেন। এখানে গড়ের শ্রমিক প্রতি 60 কুইন্টাল গম উৎপাদন হয় এবং শ্রমিক প্রতি 60 কুইন্টাল গম উৎপাদন হয়, অর্থাৎ এক লাইন 2 বার চলে এসেছে। এবং পরের মৌসুমে 11 জন শ্রমিক নিয়োগ করে 655 কুইন্টাল গম উৎপাদন করেছে। এখানে গত বছরের তুলনায় উৎপাদন বৃদ্ধি পেয়েছে 55 কুইন্টাল এবং এই 55 কুইন্টাল গম উৎপাদন হচ্ছে প্রান্তিক উৎপাদন, অর্থাৎ কি যে একদম সর্বশেষ যেটা উৎপাদন হয়েছে, অর্থাৎ কি গত বছরের তুলনায় বা অতিরিক্ত 1 একক, আমার যে কোনো একটা একক, ধরো সে কিছুটা একটা শ্রমিক কয়জন একক করছে, এই যে 11 জন শ্রমিক, তাহলে অতিরিক্ত 11 জন শ্রমিকের করার পরে তাহলে যে 55 কুইন্টাল বেড়েছে, এটাই হচ্ছে 1 একক। মানে যে কোনো একটা একক বের করার ফলে যেটা বেরোনো হচ্ছে এটাই হচ্ছে তার কি প্রান্তিক উৎপাদন। অতিরিক্ত 11 জন শ্রমিক নিয়োগ করায় 15 কুইন্টাল পাচ্ছে এবং 11তম শ্রমিক হলো প্রান্তিক শ্রমিক। সুতরাং প্রান্তিক শ্রমিকের উৎপাদন হলো 55 কুইন্টাল। তাহলে 60 কুইন্টাল হচ্ছে 10 জন শ্রমিকের মোট উৎপাদন এবং 60 কুইন্টাল হচ্ছে শ্রমিকের প্রতি, অর্থাৎ যার যে পূর্বে 10 জন শ্রমিক আছে তারা তো আছে, কিন্তু সে যখন একজন শ্রমিক বৃদ্ধি করলো এবং তার 55 কুইন্টাল আমাদের যে প্রোডাকশন এটা বেড়ে গেল, যার ফলে কী হচ্ছে যে তাহলে এটা তার প্রান্তিক উৎপাদন। এবং মোট গড় প্রান্তিক উৎপাদন সব কিছু ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি মেনে চলে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বা ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস, এটা আমরা এখন বিস্তারিতভাবে পড়ব। উৎপাদন
উৎপাদন প্রক্রিয়া আর উৎপাদন কৌশল ও অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণ বৃদ্ধি ফলে কোনো মোট উৎপাদন প্রাথমিকভাবে ক্রমবর্ধমান হারে বাড়ে। আবার বলে দিচ্ছি একটু দেখো যে উৎপাদন প্রক্রিয়ার উৎপাদন কৌশল ও অন্যান্য উপকরণ স্থির রেখে, অর্থাৎ এই যে উপকরণগুলো আছে এইগুলো স্থির থাকবে বা কনস্ট্যান্ট থাকবে, এবং এর উপকরণ বৃদ্ধির ফলে যে এই যে উপকরণটা একটি স্থির রেখে একটি উপকরণ বৃদ্ধি করার ফলে আমরা যেই সামগ্রিকভাবে প্রাথমিক ক্রমবর্ধমান হারে উৎপাদনগুলো বাড়ে, এক পর্যায়ে উপকরণটি আরও বাড়ালে উৎপাদন আরও বাড়বে, ক্রমহ্রাসমান হারে বাড়ে, ফলে প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে। সাধারণত কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করতে গেলে এবিটি কার্যকর হয়। প্রথম দিকে উপকরণ বাড়ানোর তুলনায় উৎপাদন বেশি হার বাড়তে থাকে। মনে করি যে আমাদের ভূমি ও শ্রম দুটি উপকরণ আছে। ভূমি পরিমাণ স্থির, প্রথমে শ্রমের পরিমাণ কম থাকায় প্রান্তিক শ্রম বৃদ্ধি করলে প্রান্তিক শ্রমের জন্য পর্যাপ্ত ভূমি থাকে। অর্থাৎ কি, একটা জমিতে যদি তুমি 10 জনের চাহিদা আছে, 10টা শ্রমিকের চাহিদা আছে, এখন তুমি কোনোভাবে 5 জন দিয়ে যদি এখন কাজ করতে থাকো, তাহলে তো তুমি দেখবো যে আসলে তোমার প্রোডাকশন হচ্ছে না, তখন তুমি আর 2 জন বাড়াও, তখন তো তোমার প্রোডাকশন বাড়বে কিছুটা, আর 2 জন বাড়বে, কিন্তু একটা লিমিট আছে। এই লিমিটটার পর যখন বাড়াবে তখন কিন্তু যতই তুমি কাজ করো প্রোডাকশন কিন্তু আর বাড়বে না, কারণ জমির কার্যক্ষমতা কমে আসতেছে, প্রোডাকশন ধীরে ধীরে কমতে থাকবে। এবং এই জিনিসটা হচ্ছে ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধির যে কথা বা ক্রমহ্রাসমান হারে যে বৃদ্ধি পায় এটারই, কিন্তু উৎপাদনে বাড়ানোর জন্য ক্রমহ্রাসমান বেশি পরিমাণ শ্রম নিয়োগ করতে থাকে। একটি পর্যায়ে এসে ভূমির তুলনায় শ্রম অনেক বেশি হওয়ায় শ্রমের প্রান্তিক, অর্থাৎ তুমি যে রেশিওটা হিসাব করতেছো যে আসলে এই রেশিও আন্দাজে আমি এটা করব, সেই রেশিওটা থাকে না, ক্রমশ কমে যায়। এবং এর কারণে হচ্ছে অতিরিক্ত শ্রম নিয়োগ করার ফলে প্রতি একক শ্রমের জন্য ভূমি কম থাকে, ফলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে, এবং একে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বোঝা যায়। অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি একদম সহজ ভাষায় বসিয়ে দিলাম। এবার যদি আমরা একটা সেক্টর দেখি বা একটা যেটাকে বলে সূচি, দেখো সূচিতে বলা হচ্ছে দেখো প্রতিবার করে 1 করে হেক্টর বাড়তেছে এবং শ্রমিকের ঘন্টাও বাড়াচ্ছে, কিন্তু বাড়ার পরে কি হচ্ছে, আমাদের উপকরণগুলো আছে কনস্ট্যান্ট। একটা পর্যায়ে দেখো এই যে 10, 24, 36, 46, 54, 50 কি 10, 14, 12, 10, 8 এইভাবে বাড়তেছে, কিন্তু একটা পর্যায়ে সে কি এটা জিরো হয়ে গেছে। কারণ কি, এই জমিটা যতটুকু প্রডিউস করতে পারতো সে প্রডিউস করে দিয়েছে, এখন আর এই জমি থেকে হচ্ছে না। এখন তুমি যেটা আশা করেছিলে যে আমি এই 8 ঘন্টা কাজ করলে হয়তো এর থেকে বেশি প্রোডাকশন পাবো, কিন্তু না, এখানে তুমি যতই লোক দাও তোমার সর্বোচ্চ অর্জন হয়ে গেছে, এবং যার ফলে এই যে সর্বশেষ একক এটা কিন্তু ক্রমহ্রাসমান হারে দেখবা এই যে কমতেছে 10, 14 এইভাবে একটা একটা করে কমবে, এবং এটা আসলে ক্রমহ্রাসমান বিধি বলা হয়ে থাকে। এবার দেখি মোট উৎপাদন কি একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ টোটাল প্রোডাকশন বলে বা টিপি বলা হয়ে থাকে। তো ওটা ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন হয় তাকে কি বলা হয়, তাকে বলা হয় হচ্ছে মোট উৎপাদন। এবং মোট উৎপাদন হচ্ছে ভূমির পরিমাপ স্থির থাকবে এবং অন্যান্য দ্রব্য আসলে আমাদের সব কিছু মিলায় যে উৎপাদিত হচ্ছে সেটা। মোট উৎপাদন রেখাটা যদি আমরা একটু দেখি, এখানে দেখো যে আসলে প্রথমে কি ছিল, 0 একক দিলে 10, এরপরে 0 তো 0, 1 10, এইভাবে আস্তে আস্তে এইভাবে বেড়েছে। এবং এইটা হচ্ছে আসলে টিপি, যে টিপি বলা হচ্ছে টোটাল প্রোডাকশন। টিপি এর ফুল ফর্ম হচ্ছে টোটাল প্রোডাকশন। এবং এই টিপিটা যদি তুমি একটু বিস্তারিতভাবে দেখে রাখো যে আসলে টিপির ফুল ফর্ম হচ্ছে টোটাল প্রোডাকশন। এবং এইখানে যে শ্লোকটা ব্যাখ্যা করা হচ্ছে, তাহলে যদি আমরা গড় উৎপাদন দেখি যে আসলে কীভাবে কি বের করবো, যে গড় উৎপাদন কি, গড় উৎপাদন বের করার ক্ষেত্রে তুমি হচ্ছে মোট উৎপাদনের সময়কে বা উপাদানকে শ্রমিক দ্বারা ভাগ করলে সেটা পাওয়া যায়, সেটা হচ্ছে গড় উৎপাদন। অর্থাৎ তুমি মোট কতটুকু উৎপাদন করেছো সেটা ভাগ কতটুকু লেবার ইউজ করছো, সেই সংখ্যাটা এখানে দেওয়া হচ্ছে মোট উৎপাদন বাই মোট শ্রমিক উৎপাদন। এবং প্রান্তিক উৎপাদন হচ্ছে অতিরিক্ত 1 একক। ধরো এই যে 6 একক পর্যন্ত করলেই আমার যদি হয়ে যেত, তারপর আমি ধরো 7 একক পর্যন্ত, এই যে অতিরিক্ত 1 একক করলে আমার যে উৎপাদিত বা উৎপাদন হচ্ছে এটাকে বলা হচ্ছে প্রান্তিক। অর্থাৎ 1 একক উৎপাদন উপকরণ পরিবর্তনের ফলে উৎপাদনের যে হারে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। এটা যদি আরেকটু দাগিয়ে তোমাদের দেখিয়ে দিই তাহলে তোমার জন্য ভালো হবে। শ্রম ব্যবহার করলে, শ্রমের বা মূলধন ব্যবহার করলে মূলধনের প্রান্তিক উৎপাদন বলবো, অর্থাৎ যেটাই বাড়াও সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদন বা প্রান্তিক উৎপাদন বলা হবে। এবার অর্থাৎ 1 একক মূলধন বা 1 একক শ্রম বা একজন শ্রমিক বৃদ্ধির ফলে মোট উৎপাদন যে পরিবর্তন হয় তাকে হচ্ছে প্রান্তিক উৎপাদন বলে। অর্থাৎ এই যে উৎপাদনের ফলে যে নতুন উৎপাদনটা হচ্ছে একে প্রান্তিক উৎপাদন বলে। এবার এইখানে বলা আছে আসলে 50 পৃষ্ঠা, তো এটা 50 পৃষ্ঠা বলতে বইয়ের 50 পৃষ্ঠা। এই যে পিডিএফগুলো প্রত্যেকটা তোমার বইয়ের লাইন, তোমার বই থেকে এখানে আনা হয়েছে। এবং তুমি যখন দেখবা যে 1 একক বৃদ্ধির পরে 24/10 14 কুইন্টাল, অর্থাৎ এটা থেকেই আমরা দেখতে পাচ্ছি। তো ধরো এইখানে আছে প্রথমে আছে কি 10, প্রথমে আছে 10, এখানে কি 24। এখন এই দুইটা থেকে যখন আমার বিয়োগ হচ্ছে যে 24 বিয়োগ 10, তখন হচ্ছে 14 হয়ে যাচ্ছে। এই যে 14 কই, এই যে 14। এইভাবে আসলে জিনিসটা বৃদ্ধি পাচ্ছে বা কাজ করতেছে। এবার গড় উৎপাদন কি, আসলে গড় উৎপাদনটা হচ্ছে দেখতে পারতেছে যে গড় উৎপাদন হচ্ছে আস্তে 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 একটা লিমিটে থাকে, এটা হচ্ছে এপি বলে। অর্থাৎ এটা কি অ্যাভারেজ প্রোডাকশন। আর এমপি হচ্ছে মার্জিনাল প্রোডাকশন। দেখো ক্রমহ্রাসমান, প্রথমে একটা স্থির ছিল, এরপরে একদম বৃদ্ধি পেয়ে এবার আস্তে 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 কমতেছে, এটাকে বলা হয় হচ্ছে আসলে মার্জিনাল প্রোডাকশন। এবং এই যে প্রান্তিক উৎপাদন যখন বাড়ে, অর্থাৎ আমরা যদি দেখি যে প্রান্তিক উৎপাদন বাড়তে থাকলে গড় উৎপাদন বাড়তে থাকে, এইটা কিন্তু বিধি। আসলে এই সম্পর্কে জিনিসটা আমার জানতে হবে যে প্রান্তিক উৎপাদন যখন বাড়তে থাকে গড় উৎপাদনও বাড়তে থাকে। অর্থাৎ প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের চেয়ে বেশি থাকে তখন গড় উৎপাদনও বাড়ে।
কারণ কি এজন্য আসলে প্রান্তিক উৎপাদন দেখো গড় উৎপাদন আমাদের কি আছে অ্যাভারেজ যখন বাড়তেছে আমার মার্জিনালও কিন্তু বাড়তেছে, কারণ কি আমার মার্জিনাল বাড়ার কারণেই তো আমার টোটাল বাড়তেছে, টোটাল বাড়লেই তোমার গড় বাড়তেছে, কারণ কি আমার মোট শ্রম বাই আমরা যখন মোট উৎপাদন বাই শ্রম ভাগ দিচ্ছি তখন কি আমার টোটালের মানটা বেশি আসতেছে। খুবই সহজভাবে আমি যদি আরেকটু তোমাদের একটু অঙ্কন করে বোঝাতে, ধরো 10টা শ্রমিক তোমার 24 একক কাজ করছে, এখন এই 24 একক ধরে 11 নম্বর শ্রমিক এসে তোমার 30 একক কাজ করলো, এই যে এক প্রান্তিকের জন্য কি 6, এখন এটা কি তোমার লাস্টে প্রান্তিক প্রথমে ছিল ধরো 0, তারপরে 6 হলো, এই যে আপ করলো, এবার এই যে 24 থেকে 30 হলো, এটাকে যখন তুমি ভাগ দিচ্ছ তখন কি তোমার 10 4 2.4 আসতো, যখন করা হবে তখন 2.72 আসতেছে। তাহলে এই যে হারটা এটা বাড়তেছে। এবং এর পরের লাইনটা যদি আসলে আমরা দেখি সেখানে কি বলা হয়েছে, যে প্রান্তিক যখন গড় উৎপাদন চেয়ে বেশি থাকে গড় উৎপাদন বাড়ে, এই কথাটা আমরা এই মাত্র পড়লাম। আর প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদন উপরে থাকে কমতে থাকে এবং গড় উৎপাদন কম হারে বাড়ে, এই অবস্থায় কিছু দূর পর্যন্ত গেলে গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন রেখার নিচে চলে যায় এবং বাড়তে থাকে। অর্থাৎ কি যে প্রান্তিক উৎপাদন একটা পর্যায়ে এসে দেখবা যে এরপরে আর ও বাড়তেছে না, তখন ও পড়তে থাকবে, কিন্তু গড় উৎপাদন একটা রেশিও ধরে 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 কিন্তু যেতে থাকে। এরপরে আছে সেটা হচ্ছে গড় উৎপাদন যখন সবচেয়ে বেশি হয় প্রান্তিক উৎপাদন, তখন গড় উৎপাদন রেখার সর্বোচ্চ বিন্দুকে ছেদ করা। অর্থাৎ গড় উৎপাদন যখন সর্বোচ্চ, ধরো এই রেখাটা দেখি গড় উৎপাদন যখন কি আছে আমার ইতে আছে, তখনই কিন্তু আমার প্রান্তিক এখানে ছেদ করছে। তাহলে এই লাইনটা মনে রাখবো যে গড় উৎপাদন যখন সর্বোচ্চ থাকে তখন এই প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনকে ছেদ করে। এবং অর্থাৎ এই যে উৎপাদনের সর্বোচ্চ বিন্দু গড় উৎপাদন বা প্রান্তিক উৎপাদন সমান হয় চিত্রে শ্রমে 3 ঘন্টা নিয়োগে দেখানো হলো। এবার উৎপাদন ব্যয় বা কস্ট অফ প্রোডাকশন দেখা হয়। আসলে রাজশাহীর রুরু মিয়া 9 একর জমিতে লিচু বাগান করেছেন, বাগানে প্রায় 100টি লিচু গাছ আছে এবং এ ধরনের বিভিন্ন ধরনের উপকরণ বাদে 20,000 টাকা ব্যয় হচ্ছে। এখন লিচুর ফলন ভালো হলে নুরু মিয়া ও তার ছেলের ঘুম ও আরাম ত্যাগ করে বাদুর ও অন্যান্য পাখির উপকরণ বাগানকে রক্ষা করেন। এই লিচু বাগানের দুরুপকার খরচ দেখা যাচ্ছে উৎপাদন বাবদ বা আর্থিক উৎপাদন খরচ, আর একটা কি ঘুম বা আরাম, একটা কি কায়িক শ্রম আর একটা কি মানবিক শ্রম। এখন প্রকাশ্য অপ্রকাশ্য ব্যয় এক্সপ্লেইনড বা ইমপ্লেইনড কস্ট, কোনো উপযোগ প্রতিষ্ঠান ভাড়া বা উপকরণ বা শ্রম শক্তি করার জন্য দৃশ্যমান ব্যয় করে এটাকে বলা হয় প্রকাশ্য ব্যয়। সংখ্যাগুলো কিন্তু ভুললে চলবে না। আরেকটা দেখি প্রকৃত উৎপাদন ব্যয় পরিমাপ করতে হলে 2 ধরনের ব্যয়কে বিবেচনা করতে হবে। এই কথাটা মিস করে গেলাম, কারণ প্রকৃত উৎপাদনে তোমার দুইটাই হবে, যে তুমি যে এই রাতটা কাটাচ্ছ এটা কিন্তু তোমার শ্রম, এবং এই শ্রমটা কোথাও যদি দাও তুমি যে সেই টাকাটা পাচ্ছ এটাও কিন্তু তোমার মোট উৎপাদনে ধরা হবে। যেমন উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্মরত মানুষের বেতন ভাতাদি কাঁচামাল ইত্যাদি এগুলো বাড়ি বাড়ি। আর অপকাশ্য ব্যয় বলতে হয় নিজের শ্রম বা অর্থাৎ যে যার জিনিস প্রতিষ্ঠান যে শ্রমটা দেখে এটা হচ্ছে অপকাশ্য, নিজের বাড়ি ব্যবসা কারখানা স্থাপন অফিস বানানো ইত্যাদি এই বিষয় ধরনের ব্যয়ের ফার্মের বইয়ে থাকে না, যেটা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন ফার্মের ব্যক্তি নিজের পৃথক বেতন হিসাব না করে মুনাফাকে তার সেবার পারিশ্রমিক গণনা করে এবং এই যে বেতনটা আসলে সেটা যে মুনাফাটা পায় সেটা হচ্ছে তার বেতন হিসেবে গ্রাহ্য হয়। এবার যদি দেখি সেটা হচ্ছে ব্যক্তিগত সামাজিক ব্যয়। ব্যক্তিগত ব্যয় কি এবং সামাজিক ব্যয় কি, উপরে আমরা দেখতে পাচ্ছি যে কোনো অর্থাৎ কোনো উৎপাদনী বা কোনো উৎপাদনী ফার্ম যদি আসলে আমাদের কোনো ক্ষেত্রে কাজ করে বা কোনো উৎপাদনী প্রতিষ্ঠার বিভিন্ন সম্পদ উপকরণ করে সরাসরি যে পরিমাণ আর্থিক ব্যয় সেটা বা অপরাধ অপকাশ্য ব্যয় করে তাকে হচ্ছে ব্যক্তিগত ব্যয় বলে। অর্থাৎ কি প্রতিষ্ঠান সম্পদ উপকরণ ব্যয়ের জন্য সরাসরি যে পরিমাণ আর্থিক ব্যয় হচ্ছে এটা হচ্ছে ব্যক্তিগত। এক কথায় উৎপাদনের সাথে জড়িত ব্যক্তি সব ধরনের প্রকাশ্য অপকাশ্য ব্যয়ের যোগফল হচ্ছে ব্যক্তিগত ব্যয়। উৎপাদন বা ভোগ করতে গেলে উৎপাদন বা ভোগ প্রক্রিয়ার বাইরের সমাজের নানা ব্যক্তি বা অনেক সময় পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হন এবং এইগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে। কারণ কোনো কাছে ধরো একটা হলো একটা গাড়ি চালা বা বাজারে একটা আমার বাস চলতেছে, এখন বাসটা কোনো কারণে আমার নষ্ট হয়ে গেলো, এটা তো আমার ছাড়তেই হবে। এইগুলো আসলে ব্যক্তিগত ব্যয়ের ভিতর চলে যাচ্ছে এবং এখানে বলা হচ্ছে যে বসবাসরত মানুষের শারীরিক ক্ষতি হচ্ছে, এজন্য স্বাস্থ্য ব্যয় হচ্ছে সামাজিক ব্যয় বলে। সামাজিক ব্যয় ব্যক্তিগত ব্যয় প্রতিফলিত হলেও ব্যক্তিগত ব্যয় সামাজিক ব্যয় প্রতিফলিত না হতে পারে। এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ যে সামাজিক ব্যয় ব্যক্তিগত ব্যয় প্রতিফলিত হলেও কিন্তু ব্যক্তিগত ব্যয় সামাজিক প্রতিফলিত হয় না। কারণ কি সমাজে অন্যান্য মানুষের ব্যয় তো তোমার ব্যয়ের ভিতরে অন্তর্ভুক্ত হবে না। সামাজিক ব্যয় ব্যক্তিগত ব্যয়ের সঙ্গে ওতপ্রোত জড়িত থাকলেও তো সাধারণত ব্যক্তিগত ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত থাকে। তো আসলে আমরা এই যে একটা অধ্যায় উৎপাদন এবং উৎপাদক যে অধ্যায়টা A to Z পড়লাম, এটার পর আরেকটা অধ্যায় আছে সেটা তোমরা দেখবা। মূল কথা হচ্ছে এই ভিডিওটা করতে গেলে অনেক সময় অনেক কিছু আছে, মাঝখানে কারেন্ট গেছিলো, আমি মাঝে একটু অফ করছিলাম, এই জন্য মাঝখানে কাট দেখবা। তো এই কাটগুলো আসলে তোমরা ইগনোর করবো এবং ভিডিওর কোথাও না কোথাও একটা পাসওয়ার্ড শো করছি এবং পাসওয়ার্ড শো না করি কমেন্ট বক্সটা দেখতে পারো, কমেন্ট বক্সে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবা এবং এইরকম সকল ক্লাস আমরা দিয়ে দিচ্ছি রেগুলার। তো SSC 2026 তোমাদের কোনো টেনশন নেওয়ার কারণে অর্জন তোমাদের পাশে আছে। তো দেখার জন্য কোনো ভিডিওতে সেটি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব, ফেসবুক পেজকে ফলো করে দিও। আসসালামু আলাইকুম।